রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা ফৌজদারি কার্যবিধি আইন পড়তেছিলাম। আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়ব। ৪৬ ধারা থেকে ৬৭ ক পর্যন্ত। যত কষ্টই হোক, যতই সময় লাগুক, আমাদের আজকে এটা পড়ে শেষ করতে হবে। তাহলে আমাদের আজকের অধ্যায় কি? ৪৬ থেকে একবারে ৬৭ ক পর্যন্ত। এই এলাকাতে আমাদের প্রশ্ন আসবে গ্রেপ্তার সংক্রান্ত সকল প্রশ্ন, পলায়ন সংক্রান্ত সকল প্রশ্ন, আবার পুনরায় গ্রেপ্তার সংক্রান্ত সকল প্রশ্ন। তাহলে ৪৬ থেকে একবারে ৬৭ ক পর্যন্ত গ্রেপ্তার, পলায়ন, আবার পুনরায় গ্রেপ্তার। এতটুকু বুঝছি কিনা? ৪৬ থেকে ৬৭ ক পর্যন্ত। তাহলে কত থেকে কত? ৪৬ থেকে ৬৭ ক পর্যন্ত। আচ্ছা, ধারাগুলা কি কি? প্রথম ধারা হলো ৪৬, তারপর ৪৬-এর ক, খ, গ, গহ, ঙ। এই ঙর পরে হলো ১, ২, ৩। তাহলে ৪৬-এর ক্যাসালটা কি কি দেখেন। প্রথম হলো ৪৬, তারপর ৪৬-এর ক, খ, গ, গহ, ঙ আছে। এরপরে ৪৬-এর ১, ২, ৩, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩। এতটুকু বুঝছি। আবার আসি, ধারাগুলা কি কি? প্রথম ধারা হলো ৪৬, গ্রেপ্তার। ৪৬-এর ক থেকে ঙ পর্যন্ত যে ধারাগুলো আছে, এই ধারাগুলোতে একজন গ্রেপ্তারকৃত আসামিকে কি ধরনের আইনগত সুযোগ সুবিধা রয়েছে, কি ধরনের সুবিধাগুলো দেওয়া আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। তাহলে পরীক্ষা যদি আসে আসামির আইনগত অধিকার সমূহ কি কি, বা মানবাধিকার সমুন্নত রেখে আসামির আইনগত অধিকার সমূহ কি কি, অথবা বর্তমান প্রেক্ষাপট অনুসারে হালনাগাদকৃত ফৌজদারি কার্যবিধি আইনে একজন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনে কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করেছে। প্রশ্নগুলো বুঝতেছেন কি বলেছি? হালনাগাদ ফৌজদারি কার্যবিধি আইনের আলোকে। হালনাগাদ মানে কি? এই হালনাগাদ শব্দের অর্থ হলো সর্বশেষ সংশোধনী, অথবা পরীক্ষা আসতে পারে ২০২৫ সালের সংশোধনী অনুসারে ফৌজদারি কার্যবিধি আইনে গ্রেপ্তারের ক্ষেত্রে একজন আসামিকে কি ধরনের সুবিধা প্রদান করা হয়েছে। তাহলে যে ব্যক্তি প্রশ্ন করেছে উনি বলেছে গ্রেপ্তারের ক্ষেত্রে। তাহলে আপনি চাইলে এই গ্রেপ্তার, পলায়ন, পুনরায় গ্রেপ্তার, এটার লিমিট বলা আছে আপনার ৪৬ থেকে ৬৭ ক পর্যন্ত। তাহলে যত উত্তর আছে এর ভিতর থেকে হবে, ৬৮ দিকে আর যাবে না। আমার এই কথাটা বুঝছেন কিনা? যে ব্যক্তি আপনাকে প্রশ্ন করেছে উনি বলে দিয়েছে যে গ্রেপ্তারের ক্ষেত্রে ২০২৫ সালের সর্বশেষ সংশোধনী অনুসারে ফৌজদারি কার্যবিধি আইনের যে গ্রেপ্তারের ক্ষেত্রে একজন আসামিকে কি ধরনের সুবিধা প্রদান করা হয়েছে। তাহলে এই প্রশ্ন যদি আসে, তাহলে এটার উত্তর হবে এই ৪৬ থেকে ৬৭ ক এর ভিতর থেকে। আমার এই কথা এতটুকু বুঝতে পেরেছেন কিনা? আমার এই প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ২০২৫ সালের সর্বশেষ সংশোধনী অনুসারে একজন আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে কি ধরনের সুবিধা প্রদান করা হয়েছে, তাহলে যে ব্যক্তি প্রশ্ন করেছেন উনি বলে দিয়েছেন যে এটা গ্রেপ্তারের ক্ষেত্রে। তাহলে যিনি প্রশ্ন করেছেন তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে গ্রেপ্তারের ক্ষেত্রে।
আমার প্রশ্নটাকে আপনারা বুঝতে পেরেছেন? যে ভদ্রলোক প্রশ্ন করেছে উনি আপনাদেরকে বলে দিয়েছে গ্রেপ্তারের ক্ষেত্রে আসামিকে আইনগত সুবিধাসমূহ কি কি। এটার উত্তর হবে এই 46-এর ক, 46-এর খ, 46-এর গ, 46-এর গহ, 46-এর উ। তারপরে সামনে আরো কয়েকটা ধারা আছে, তবে এই কয়েকটা গুরুত্বপূর্ণ। তাহলে 46 একটা ধারা, 46-এর ক, খ, গ, গহ, উ পর্যন্ত আছে। তারপরে 46-এর 1, 2, 3, 47, 48, 49, 50, 51, 52, 53। এই 53, 46 থেকে 53 পর্যন্ত এখানে হলো গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি কি, অথবা গ্রেপ্তার কাকে বলে, আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে কি ধরনের সুবিধা প্রদান করা হয়েছে। এই দুইটা প্রশ্ন। গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি কি, আর গ্রেপ্তারের ক্ষেত্রে আসামিকে কি ধরনের সুবিধা প্রদান করা হয়েছে। এরপরে চলে যায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার নিয়ে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার নিয়ে প্রশ্ন হইল বিনা পরোয়ানায় গ্রেপ্তার নিয়ে মূল ধারা হইল 54। 54তে ক্লোজ হলো দুইটা, 54-র 1, 54-র 2। এরপরও 54তে আরেকটা বাড়তি যারা যোগ হয়েছে 54-র ক। তাহলে সিরিয়ালে গেলে 54-র 1 মূল ধারা, 54-র 2, তারপর আরেকটা ধারা হলো 54 শর্ট হাইফেন ক, মানে আলাদা ধারা। 54-র 1-এর ভিতরে 11টা পয়েন্ট আছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের। আর 54-2-এ বলা আছে যে নিবারণমূলক আটক নিষিদ্ধ, শুধু প্রতিরোধমূলক আটক করার ক্ষেত্রে 54 দ্বারা ব্যবহার করা যাবে। এটা আমি বলে দিব। নিবারণমূলক আটকের ক্ষেত্রে গ্রেপ্তার নিষিদ্ধ, প্রতিরোধমূলক গ্রেপ্তারের ক্ষেত্রে 54 দ্বারা ব্যবহার করা যাবে না। এটা আমি বুঝিয়ে দিব। এটা হলো 54-2। আর 54-র ক একটা আছে যে 54 গ্রেপ্তারের পর কাউকে পুলিশে উক্ত ব্যক্তি গ্রেপ্তারের কারণ জানাতে হবে। তাকে পরে বলতেছি, আগে ধারাগুলা দাঁড় করাই। তাহলে প্রথম হলো 54-র 1, 54-র 2, তারপর হলো 54 শর্ট হাইফেন ক একটা ধারা। এই 54-র 1-এর ভিতরে 11টা পয়েন্ট। তাহলে আগে যেটা আমরা পড়ছিলাম 54-র ভিতরে 9টা ক্লোজ, ওটা ছিল 54-র 1-এ। এখানেও 54-র 1-এ 9টা ক্লোজ না, 9টা পয়েন্টের জায়গা 2টা যোগ হয়ে 11টা পয়েন্ট। এই জন্য সবগুলা সামনে হবে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এইভাবে হলো 11 পর্যন্ত আছে, দশমত 11। তাহলে আবার একটু আসি, এই 54 ধারা থেকে প্রশ্ন হবে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে বিধিনিষেধ সমূহ কি কি। এই বিধিনিষেধ নিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে বলা আছে 54-র 2-এ। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত অধিকার কি, এটা হলো 54-র ক-তে। প্রশ্নগুলো আগে বুঝেন আমি কি বলি। গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত অধিকার ছিল 46-এর ক, খ, গ, গহ, উ-তে গ্রেপ্তারের ক্ষেত্রে। আবার যদি আসে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত সুবিধা কি, তখন হবে 54 শর্ট হাইফেন ক। ওইখানে বলা আছে আইনগত সুবিধা কি, যে কাউকে যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয় তাহলে অবশ্যই তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে পুলিশ অফিসার ওই ব্যক্তিকে কারণ অবশ্যই জানাইতে হবে, এটা তার আইনগত অধিকার। মানে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে অবশ্যই গ্রেপ্তারের কারণটা জানাইতে হবে। 54 ক-তে বলা আছে, এটা আপডেট হয়েছে। তাহলে এখানে আমি 60টা প্রশ্ন বলেছি। প্রথম প্রশ্ন, গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি। এটার উত্তর হলো 46। গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি হলো 46-এর 1, 2, 3, 47, 48, 49, 50, 51, 52, 53। এটা হলো গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি। 2 নম্বর প্রশ্ন ছিল যে গ্রেপ্তারের ক্ষেত্রে একজন আসামির আইনগত সুবিধা সমূহ কি কি। গ্রেপ্তারের ক্ষেত্রে বলছে, এটা ছিল 46-এর ক, খ, গ, গহ, উ পর্যন্ত। স আছে কিন্তু উ পর্যন্ত। আর এখন হলো বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রসমূহ কি কি,
এটা হলো 54 ভিতরে 11টা পয়েন্ট আর 54 বিনা অপরাধে গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত অধিকার কি? এটা হলো 54 আইনগত অধিকার হইল তাকে অবশ্যই গ্রেপ্তারের কারণ জানাইতে হবে। তাহলে বিনা অপরাধে গ্রেপ্তার নিয়ে দুইটা প্রশ্ন। একটা হলো বিনা অপরাধে গ্রেপ্তারের ক্ষেত্রসমূহ কি কি? এটা হলো 54 ভিতরে 11টা পয়েন্ট আছে। আর হলো বিনা অপরাধে গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত সুবিধা কি? এটা হলো 54 তাহলে এখানে আমি টোটাল 60টা প্রশ্ন বলেছি। গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি কি, গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত অধিকার সমূহ কি কি, বিনা অপরাধে গ্রেপ্তারের সুবিধা, গ্রেপ্তারের ক্ষেত্রসমূহ কি কি, বিনা অপরাধে গ্রেপ্তারের ক্ষেত্রে আসামিকে কি ধরনের সুবিধা প্রদান করা হয়েছে, এই টোটাল 60টা প্রশ্ন আমি বলেছি। এই 60টা প্রশ্ন কি পারবেন? একটু কমেন্ট করেন। নাহলে আমি শুধু বক বক করে গেলাম, আপনি শুধু চুপচাপ করলেন, তাইলে হবে না। এই 60টা প্রশ্ন কি বুঝছেন? এখানে আমি 4টা প্রশ্ন বলেছি। এই 60টা প্রশ্ন কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? শামীম, ওয়ালাইকুম আসসালাম। আমি যে এই 60টা প্রশ্ন আপনাদেরকে বললাম এতক্ষণে, এই 60টা প্রশ্ন জুয়েল বলছে যে পারবো ইনশাল্লাহ, আরিফুল নীরব বলছে বুঝছে, আরিফুল নীরব। আর কে বুঝছেন বলেন, একটু কমেন্ট করেন যে কে কে বুঝছেন আমার 60টা প্রশ্ন। তাহলে 60টা, একটা হলো গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি, আর হলো গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত সুবিধা আসামিকে দেওয়া হয়েছে কিনা, আর হলো বিনা অপরাধে গ্রেপ্তারের ক্ষেত্রসমূহ কি কি, বিনা অপরাধে গ্রেপ্তারের ক্ষেত্রে বিনা অপরাধে গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত অধিকার কি কি। আচ্ছা, এখন হলো ভবেগুরু সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেপ্তারের পদ্ধতি কি। আর আরেকটা প্রশ্ন রয়ে গেছে, এর ভিতরে 60টা প্রশ্ন বলেছি, আরেকটা প্রশ্ন রয়ে গেছে, গ্রেপ্তারের ক্ষেত্রে গ্রেপ্তার করতে গিয়ে মৃত্যুদণ্ড ঘটানো যাবে কিনা, 46(3), বা গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, এটাও 46(3), এটা পারবেন। এখন হলো ভবে ঘুরে সন্দেহভাজন ব্যক্তিদের ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জের করণীয় কি। না, একটু বাতাস খাই, গরম লাগে, একটু বাতাস খেলাম। হ্যাঁ, গ্রেপ্তারের ক্ষেত্রে ভবে ঘুরে এবং সন্দেহভাজনদের ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জের করণীয় কি। কোনো ভবে ঘুরে, কোনো সন্দেহভাজন বা কোনো অভ্যাসগত অপরাধীদের ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জের করণীয় কি। এটা হলো 55 ধারা, তারপর হলো কার্যবিধি আইনের 109 এবং 110 ধারা। 55 ধারায় তাদেরকে গ্রেপ্তার করা হবে, 109 এবং 110 ধারা মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে একটি নন প্রসিকিউশন রিপোর্ট দাখিল করতে হবে। তাহলে আবার এখানে 5 নম্বর প্রশ্নটা কি বুঝতে পেরেছি, যে কোনো ভবে ঘুরে অথবা কোনো সন্দেহভাজন অথবা কোনো জীবিকা নাই যার প্রকাশ্যে বা অভ্যাসগত অপরাধী যারা আছে, এদের বিষয়ে থানার অফিসার ইনচার্জের করণীয় কি। এদের বিষয়ে থানার অফিসার ইনচার্জের করণীয় হইল এদেরকে বিনা অপরাধে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে থানার অফিসার ইনচার্জ ফৌজদারি কার্যবিধি আইনের 109 ধারা মোতাবেক ভবে ঘুরে অভ্যাসগত, আর ভবে ঘুরে এবং সন্দেহভাজন হলো 109, আর অভ্যাসগতর ক্ষেত্রে 110 ধারা মোতাবেক আদালতে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করতে হবে।
এমডি আলম বিপি, এতক্ষণ পড়াইলাম কি আর আপনি উত্তর লিখতেছেন কি? মাথা কি আমার তাল চলে গেছে? গ্রেপ্তারের পদ্ধতি কি কি এখান তো আমি বলে দিয়েছি। 46 ধারা হবে, আর 46-এর 1, 2, 3, 47, 48, 49, 50, 51, 52, 53 পর্যন্ত হবে ধারা। আর 46-এর ক থেকে ও পর্যন্ত হইব যদি গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত অধিকার চায়, নাইলে এগুলো লেখার দরকার নাই। গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত অধিকার যদি পরীক্ষা আসে, তাইলে 46-এর ক থেকে ও পর্যন্ত হবে। এমনি যদি আসে গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি কি, এই গ্রেপ্তারের পদ্ধতির ভিতরে শুধু 46-এর 1, 2, 3, 47, 48, 49, 50, 51, 52, 53 হবে। এটা কি ক্লিয়ার? তাহলে এই যে পাইলাম ববিগুরের সন্দেহভাজন আর অভ্যাসগতদেরকে নিয়ে। একজন বলছে প্রসিকিউশন আর নন প্রসিকিউশনটা যদি একটু বুঝে বলতেন। প্রসিকিউশন মানে মামলা যেটা হয়, আর নন প্রসিকিউশন হলো মামলা ছাড়া একটা প্রতিবেদনের মাধ্যমে আসামিকে চালান করা। আচ্ছা, এখন চলে যাই আমরা নাম ঠিকানা না বলার কারণে। আচ্ছা, এভাবে হবে না, প্রশ্ন হবে আমলের অযোগ্য অপরাধে গ্রেপ্তারের ক্ষেত্রসমূহ কি কি? আমলের অযোগ্য অপরাধে বিনা পরানায় গ্রেপ্তারের ক্ষেত্রসমূহ কি কি? কি অপরাধে? আমলের অযোগ্য অপরাধে। আগে ছিল 54, 2, 5, 8, এটা ছিল আগে। এখন 2, 5, 8 প্রত্যেকটার সাথে 2 করে যোগ করেন, তাহলে আগে ছিল 2-এ, এখন হয়েছে 54, 4-এ। যেটা ছিল 5-এ এটা ছিল 54, 7-এ। যেটা ছিল 8-এ এটা ছিল 54, 10-এ। তাহলে এখন হয়ে গেছে 4, 7 আর 10। তাহলে 54-এর 1-এ যে কয়েকটা বিন আমলের অযোগ্য অপরাধ আছে, এগুলো হইলো একটা হলো 4, একটা হলো 7, একটা হলো 10। এই 3টা ক্লোজ হলো আমলের অযোগ্য অপরাধ। 54-এর 1-এর চতুর্থত, সপ্তমত আর দশমত, এই 3টা হইলো আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এরপর হইলো 57-এর 1, আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এরপর হইলো 124-এর 6, এরপর হলো 171, তারপর হলো 403। এই কয়েকটা ধারা হইল আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আমার কিন্তু আশেপাশে কোনো মোট কিছু নাই, তাহলে এতটা কি পারি? আর ও সরি, সাক্ষ্য আইনে যেটা ধারা সহ বলতেছেন, এটা সহ কালকে শুক্রবার কাজ করতে হবে। আমি তো আগে প্রশ্ন রেখে গেছি, এখন তো ধারা যোগ করতেছি, এই জন্য ধারাগুলা অ্যাড করতেছি, কালকে পেয়ে যাবেন সম্ভবত বিকালের দিকে। তাহলে 54-এর 4, 7, 10, তারপর হলো 57-এর 1, তারপরে 124-এর 6, 171, 403। এই সবগুলোতে হইল আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তাহলে ধারা কি কি? 57, এবার যদি সিরিয়ালে যাই, 55 বললাম ববিগুরের সন্দেহভাজন নিয়ে, 56 হলো অদস্তমের দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করানো নিয়ে, 57 ক্লোজ হলো 1, 2, 3, 3টা ক্লোজ, 58 হলো অনুসরণ করা, এখন হলো জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার। জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার হইল 59-এর 1, 2, 3। ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার হলো 64, 65। তাহলে দেখেন, আমরা যখন সিআরপিসিটা পড়ি, পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট আর হলো জনসাধারণ, এই 3টা নিয়ে আমাদের কথাবার্তা। পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, জনসাধারণ, এই 3 ধরনের আইটেমের লোকদেরকে নিয়ে আমাদের কথাবার্তা।
তাহলে পুলিশ অফিসার গ্রেপ্তার করে হলো 54(1)-এ 11টা পয়েন্টে, জনসাধারণ গ্রেপ্তার করে 59(1)-এ, ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করে 64 এবং 65-তে। পারবেন? তাহলে এটা নিয়ে কি প্রশ্ন হবে? এটা নিয়ে প্রশ্ন হবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। প্রশ্নটা বুঝতে পারছেন? আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার অর্থে বিভিন্ন শ্রেণীর মানুষ কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে 54(1)-এ পারে হলো পুলিশ অফিসার, 59(1)-এ পারে হলো জনসাধারণ, 64 আর 65-তে পারে ম্যাজিস্ট্রেট। আরেকটা প্রশ্ন, ফেরারি আসামিকে গ্রেপ্তারের পদ্ধতি কি বা পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি কি, বা কেউ পালিয়ে গেলে তাকে গ্রেপ্তারের পদ্ধতি কি? মূল ধারা হবে 66-67। পারবেন? মূল ধারা কত? 66-67। যদি 3 মার্কের হয়, এগুলা 3 মার্কে সাধারণত হয়। তাহলে এই পঞ্চম অধ্যায় থেকে টোটাল সবগুলো প্রশ্ন কিন্তু আমি বলে দিয়েছি, মানে আসার মতো প্রশ্ন। প্রথম প্রশ্ন, গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি কি? দ্বিতীয় প্রশ্ন, গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত অধিকার সমূহ কি কি? তৃতীয় প্রশ্ন, গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পদ্ধতি কি? চতুর্থ প্রশ্ন ছিল বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে সমূহ কি কি? 5 নম্বর প্রশ্ন হইল বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত সুবিধা কি কি? 6 নম্বর প্রশ্ন হইল ববিগুড়ের সন্দেহভাজন অব্যাহতির ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জের করণীয় কি? 7 নম্বর প্রশ্ন হইল কোন কোন ক্ষেত্রে আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? 8 নম্বর প্রশ্ন হইল আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কোন কোন শ্রেণীর মানুষ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? তাহলে পুলিশ অফিসার পারে 54(1)-এ, জনসাধারণ পারে 59(1)-এ, ম্যাজিস্ট্রেট পারে 64 এবং 65-তে। 9 নম্বর প্রশ্ন হইল পুলিশ হেফাজত থেকে যদি কোনো আসামি পলায়ন করে বা কোনো ফেরারি আসামি হয়, সেই ক্ষেত্রে করণীয় কি? এটা হলো ফৌজদারি কার্যবিধির 66-67। লাস্টে একটা ধারা হলো 67 পুলিশকে বাস দেওয়ার দ্বারা যে গ্রেপ্তার কালে এই যে 46 থেকে 67 পর্যন্ত যত ধরনের গ্রেপ্তার আছে, এই সকল ধরনের গ্রেপ্তারের ক্ষেত্রে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফলতি থাকে, কোনো ত্রুটি থাকে, কোনো অসঙ্গতি থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তার কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারবে। 67(ক)। এতটুকু বুঝছেন আপনারা? এই 46 থেকে 67(ক) পর্যন্ত কি পারবেন? একটু লিখে দেন। 46-এ পাইলাম গ্রেপ্তার কাকে বলে, যে কোনো ব্যক্তির তার ব্যক্তি স্বাধীনতা রোধ করে, শব্দটা হবে যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে। শব্দটা কি হবে? যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কোন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ করে আইনের হেফাজতে নেওয়াকেই গ্রেপ্তার বলে। তাহলে তাকে কোথায় নেওয়া হয়েছে? আইনের হেফাজতে। তাহলে কোন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ করে আইনের হেফাজতে নেওয়াকেই গ্রেপ্তার বলে।
একজন বলছে বিনা পরায়ণে গ্রেপ্তার ক্ষেত্রে আসামির আইনগত সুবিধাগুলো হইলো যে 54 ক যেটা, এটা হয় অমিত 54 ক যেটা আছে এটাই। ফেরারি আসামিকে গ্রেপ্তার পদ্ধতি হলো 46, প্রথমে হবে 67, 68, তারপর হবে 46-এর 1, 2, 3, 47 থেকে 53। যদি 10 মার্কের হয় 7 মার্কের হয়, আর যদি 3 মার্কের হয় তাহলে 66, 67 দ্বারা। তাহলে 46-এ পেলাম গ্রেপ্তার কাকে বলে? যে যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কোন ব্যক্তির স্বাভাবিক চলাচল রোধ করে তাকে আইনের হেফাজতে নিয়ে আসাকেই গ্রেপ্তার বলে। এরপর হলো 46-এর ক থেকে ও পর্যন্ত হলো গ্রেপ্তার ক্ষেত্রে আসামির আইনগত অধিকার সমূহ কি কি। এগুলো সব হলো গ্রেপ্তারের ক্ষেত্রে। তাহলে গ্রেপ্তার ক্ষেত্রে পুলিশের এবং বিভিন্ন সংস্থার বিভিন্ন করণীয় পালন করার কথা বলা আছে 46-এর কতে। পরিবারের কাছে তথ্য দেওয়ার বিষয়ে বলা আছে 46-এর খতে। গ্রেপ্তার ক্ষেত্রে তথ্য সংরক্ষণ প্রদর্শন হলো গতে। আর তার স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বলা আছে গহতে। আর গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা নিয়ে বলা আছে উতে। এগুলো একটু পড়ে নিন। এই ক খ গ গহ উ একটু নিজ দায়িত্বে পড়ে নেন। সব মুখস্থ করে দেওয়া দায়িত্ব স্যারের না। সকল কিছু মুখস্থ করে দেওয়ার দায়িত্ব স্যারের না। কথা কি বুঝতে পারছেন? এই ক থেকে ও পর্যন্ত একটু নিজ দায়িত্বে মুখস্থ করে নেন। কারণ এসে হওয়ার পর ঘরের ভিতরে সবচেয়ে বড় দামি ফুড ডোরের ফ্রিজটা কিন্তু আপনি কিনবেন। স্যার একটা ন্যূনতম মিষ্টির ভাগিদার পর্যন্ত হবে না। 2016 সাল থেকে পড়াইতেছি না, অনলাইনে পড়াইতেছি 22 সাল থেকে। এই 26 সাল পর্যন্ত পড়াইলাম, 1 কেজি মিষ্টি কেউ নিয়ে আসলো না। অথচ সামনাসামনি যখন পড়াইছি আমাদের প্রত্যেক ক্লাসে মিষ্টি খাওয়ার আয়োজন থাকতো। কারো না কারো র্যাঙ্ক লাগতোই। ওই যে উত্তরতে যারা পড়ছে তারা জানে। এখন এর ধারাবাহিকতায় ধরে নিছি যতবার আমি পরিশ্রম করতেছি ম্যাক্সিমাম গুলো খুব ভালো রেজাল্ট করবে, ম্যাক্সিমাম গুলো করবে, কারণ বিভিন্ন টেকনিক শিখিয়ে দিব তো। কিন্তু ফলাফল হলো 1 কেজি মিষ্টির দাম 400 টাকা। এই মিষ্টিটা কিনে পাঠানোর ক্ষমতা আপনাদের কারণ নাই। আচ্ছা, 46-এর ক থেকে ও পর্যন্ত একটু পড়ে নিন। 46-এর 1 থেকে 3, যে একটা লোক কথা বা কার্য দ্বারা যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে হবে, এটা বলা আছে 46-এর 1। কথা কার্য দেহ স্পর্শ করে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে সকল কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করতে হবে, এটা বলা আছে 46-এর 2। আর যাকে গ্রেপ্তার করা হবে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধী হয় এবং গ্রেপ্তারের ক্ষেত্রে বাধা দেয়, যদি বাধা দেয় তাহলে তার এই গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। এই কথাটা বলা আছে 46-এর 3-এ। সাতচল্লিশে বলা আছে অনুমতি। আবার করা যাবে না, অস্বীকার করা যাবে না। আমার একটা ছাত্র ডিএমপিতে 3 নম্বরে ছিল, এস থেকে সাব ইন্সপেক্টর। ও আমাকে একটা আইফোন 11 প্রো ম্যাক্স সেট গিফট করেছিল। 11 প্রো ম্যাক্স না, 11 প্রো। সে আবার সাব ইন্সপেক্টর হওয়ার পর আমার সাথে ডিসি কোর্সে একসাথে গেছে। ওগুলো সব সামনাসামনি পড়ানো স্টুডেন্ট। আচ্ছা, তাহলে আবার আসি। 47-এ পাইলাম যাকে গ্রেপ্তার করা হবে সে যদি কোনো আবদ্ধ স্থানে থাকে তাহলে ওই স্থানের মালিকের অনুমতি নিতে হবে 47-এ। 48-এ বলা আছে যদি অনুমতি পাওয়া না যায় তাহলে দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে গ্রেপ্তার করা যাবে। 49 আছে গ্রেপ্তার করতে গিয়ে যদি আটকা পড়ে যায় তাহলে দরজা জানালা ভেঙে বের হয়ে আসা যাবে। 50-এ বলা আছে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51 বলা আছে দেহ তল্লাশি করার পদ্ধতি। 52 বলা আছে মহিলা হইলে মহিলা দ্বারা দেহ তল্লাশি। 53 বলা আছে গ্রেপ্তার করার পর তল্লাশি করে যদি কোনো আপত্তিকর কোনো কিছু পাওয়া যায়
সাজ সরঞ্জাম বা আপত্তিকর যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে সেগুলো আটক করে সংরক্ষণ করে জব্দ মূল্যে সেগুলা আটক করা যাবে। আমি একটু শর্টকাট করে পড়াই, কারণ আমি অধ্যায় অনুসারে পড়াবো। ফৌজদারি কাজুবিধি আইন কোনোভাবে আমি 14 দিনের বেশি পড়াবো না, 14টা অধ্যায়। তাহলে 46-এর 1 পাইলাম গ্রেপ্তারের ক্ষেত্রে কথা কার্য দেহ, 2-এ পাইলাম সকল কৌশল, 3-এ পাইলাম আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে বা যাবে না, 47-এ পাইলাম অনুমতি, 48-এ পাইলাম প্রবেশ, 49-এ পাইলাম বের হয়ে আসা, 50-এ পাইলাম অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, 51 পাইলাম দেহ তল্লাশি নিয়ে, 52 পাইলাম মহিলা হইলে মহিলা, 53 পাইলাম আপত্তিকর। 25 তারিখ রাত্রে অলরেডি এসআর পরিবহনের টিকিট কেটেছি, 26 তারিখ সকালে রংপুর শহরে থাকবো, আল্লাহ যদি আয়তে বাঁচিয়ে রাখে। পুরো রংপুর শহরটা ঘুরে ঘুরে দেখবো। 27 তারিখে ইভেন্ট করে, সকালে ইভেন্ট করে বিকালে চলে আসবো। কথা কি বুঝতে পারছেন? যারা রংপুর আছেন, যদি মনে হয় যে একটু আসবেন, দেখা করবেন, করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি বলেন যে না স্যার, যেহেতু 26 তারিখ শুক্রবার একসাথে সারাদিন ঘুরবো ফিরবো, বিভিন্ন জায়গায় যাবো, তাহলে তাও রাজি আছি, সমস্যা নাই। আমি যদিও রংপুরে সবগুলো সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখবো 26 তারিখে। 25 তারিখ রাত্রে টিকিট কেটে রাখছি অলরেডি। 26 তারিখে যদি কেউ জয়েন করতে চান, জয়েন করতে পারবেন, সুযোগ আছে। তাহলে 46 থেকে 53 পেলাম গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত সুবিধা। এরপর হলো 54-র 1-2, এখানে 2টা ক্লোজ। তারপর হলো 54-র ক। স্যার কথা দিলাম যদি পদোন্নতি পাই, আপনি বাংলার মাটিতে থাকেন, তাহলে সাক্ষাৎ করবো ইনশাল্লাহ, বাকিটা বলছি না। আলমের বিষয়টা আলাদা, আলম করতে পারে, ওর আলমের পদোন্নতি হয়ে যাবে, ব্রিলিয়েন্ট। প্রতিদিন ক্লাস করে, একটা ক্লাসও মাইর দেয় না, সালাক পোলা পায়। অনেকে আছে খুব ভালো ক্লাস করে, একদিনে ক্লাস মাইর দেয়। এই যে মমিন হোসেন একটা আছে, একদিনে ক্লাস মাইর দেয় না, শত ব্যস্ততার মধ্যেও ক্লাস করে, এটা ভালো দিক। এখন 54-তে একে বলা আছে টোটাল 11টা পয়েন্ট। এই 11টা পয়েন্টের মধ্যে আমরা 9টা আগে থেকেই জানি। 9টা পয়েন্ট আমরা আগে থেকে জানি, শুধু যুক্ত হয়েছে 1-2, 3 থেকে যে বাকি যে 11টা, এগুলো সবগুলো আমরা আগে থেকে পারি। একে যুক্ত হয়েছে যে পুলিশ অফিসারের সামনে আমলযোগ্য অপরাধ সংঘটিত হবে এরকম ব্যক্তিকে। তাহলে 54-র 11টা পয়েন্টের মধ্যে প্রথম হলো পুলিশ অফিসারের সামনে সংগঠিত আমলযোগ্য অপরাধ করেছে এমন ব্যক্তিকে। আর 2 নম্বরে বলা আছে যুক্তিসঙ্গতভাবে কারো বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ করেছে মর্মে যদি তথ্য থাকে। কথা কি বুঝতে পারছেন? একটা ব্যক্তির বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গতভাবে যদি কোনো তথ্য থাকে, এটা কি বুঝছেন? তাহলে এক তো পারবেন, পুলিশ অফিসার সামনে আমলযোগ্য অপরাধ সংঘটিত করলে। 2-এর মূল আলাপটা আমি বলি। 2-এর মূল বাংলা আলাপ হলো আপনি একটা মামলার তদন্ত করতেছেন। এই তদন্তকালে আপনি তথ্য পেয়েছেন যে এই খুনের সাথে ক নামক ব্যক্তিটা জড়িত। তাহলে আপনি তাকে এই 54-র 1-এর এই দ্বিতীয়ত যে পয়েন্ট আছে ওই পয়েন্ট অনুসারে গ্রেপ্তার করতে পারবেন। তাহলে 54-র 1-এর প্রথমত যে পয়েন্ট, আমরা আপাতত পড়ার সুবিধাতে 1-2 বলি, কিন্তু আপনারা প্রথমত দ্বিতীয়ত লিখবেন। তাহলে 1-এ বলা আছে মূলত যে পুলিশ অফিসারের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ সংঘটিত করে। 2-এ পাইলাম পুলিশ অফিসার কোন তদন্তে
অথবা কোনো তথ্যের উপর ভিত্তি করে অথবা অন্য কোনোভাবে যদি জানতে পারে যে কোনো ব্যক্তির সাথে আমলযোগ্য অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে। আর 3 নাম্বার তো আগে থেকে পারে আমলযোগ্য অপরাধ করেছে বলে যদি সন্দেহ হয়। তাহলে 2 আর 3 এর মধ্যে পার্থক্য কি? 2 হইল তদন্তকালে যদি কারো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়, আর 3 হইল রাস্তা দিয়ে যখন যাচ্ছে মনে হয়েছে যে এগুলা মনে চিন্তাই করে মনে আসতেছে, এই বলে তাদের সন্দেহ হয়েছে, এদের গেল 3-এ। রাত্রেবেলা হঠাৎ করে 4-5টা ছেলে আসতেছে, কিন্তু তাদের চলাফেরা গতিবিধি সন্দেহজনক মনে হইতেছে, মনে হচ্ছে তারা মনে কোনো চিন্তায় ডাকাতি করে আসতেছে, এদেরকে গ্রেপ্তার করবে হলো 3-এ। তদন্তে প্রাপ্ত সংশ্লিষ্টতার ক্ষেত্রে গ্রেপ্তার হইল 2-এ। আর পুলিশ অফিসারের সামনে যদি কেউ অপরাধ করে তাইলে হবে 1-এ। 1, 2, 3 বুঝছি কিনা? 1 হইল পুলিশের সামনে মার্ডার করে ফেলাইছে। 2 হইল এই মার্ডার মামলা তদন্ত করতে গিয়ে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে। 3 হইল কেউ আমলযোগ্য অপরাধ করছে বলে সন্দেহ হইলে। 2 কিন্তু সন্দেহ না, 2 হইল সংশ্লিষ্টতা পাইছে। আর 3 হইল আমলযোগ্য অপরাধ করেছে বলে সন্দেহ হইতেছে। আর 1 হইল পুলিশ অফিসারের সামনে যদি কেউ আমলযোগ্য অপরাধ সংগঠিত করে। এই হলো 1, 2, 3। 1, 2, 3 পারবেন? আমাকে একটু কমেন্ট করেন। 1, 2, 3 এই 3টা বুঝছি কিনা, বাকিটি পারবেন? চারে বলা আছে গড় ভাঙা সংখ্যা পাওয়া গেলে। 5-এ বলা আছে সরকার কর্তৃক ঘোষিত কোন অপরাধীকে। 6-এ বলা আছে যার কাছে চোরাই মাল পাওয়া যাবে। 7-এ বলা আছে পুলিশের কাজে বাধা দিলে। 8-এ বলা আছে সামরিক বাহিনী থেকে পলায়ন করলে। 9-এ বলা আছে যে কাজটা দেশে করলে অপরাধ, এরকম কাজটা বিদেশে করে দেশে আসলে। 10-এ বলা আছে যে অত্র আইনে 565(9) 3 দ্বারা শর্ত লঙ্ঘন করলে। আর 11-তে বলা আছে কাউকে গ্রেপ্তার করার জন্য যদি অপর কোনো পুলিশ অফিসারের কাছ থেকে অনুরোধপত্র পাওয়া যায়। এগুলো পারবেন? তাহলে 1, 2, 3 এই 3টা পারি কিনা, বাকিগুলা একটু প্র্যাকটিসের বিষয়। চুয়ান্নর 1-এর যে 3টা প্রথম 3টা পয়েন্ট 11টার মধ্যে প্রথম 3টা পারে কিনা? চুয়ান্নর 2 নম্বর পয়েন্টটা অনেক বড় করে দেওয়া আছে, আপনার এত বিস্তারিত দরকার নাই। আপনি লিখবেন শুধু যে কারো বিরুদ্ধে কোনো অপরাধের তদন্ত যদি করার পর যদি কারোর সাথে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়। একবার বাংলা আলাপ, তদন্ত সাপেক্ষে কারো বিরুদ্ধে আমলযোগ্য অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে। 2-এ বহুত গভীর কথাবার্তা আছে, মূল বাংলা আলাপ এটাই যে একটা আমলযোগ্য অপরাধ তদন্ত করতে গিয়ে কারো বিরুদ্ধে যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? এই 56 বলা আছে অধস্থান থানার অফিসার ও 55 পাইলাম যে থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারে যে তার থানা এলাকার মধ্যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপনে আছে, অথবা যার প্রকাশ্য কোনো জীবিকা নাই, অথবা যে সন্তোষজনক জবাব দিতে পারে না, এদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে 55 ধারায়। আর 56 ধারা বলা আছে থানার অফিসার ইনচার্জ তার অধস্তন পুলিশ অফিসার দ্বারাও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারবে। এখন হলো 57 ধারা। 57 ধারা আমি আগের ক্লাসে খুব সুন্দর করে ঠান্ডা মাথায় উদাহরণ দিয়ে বুঝাইছি যে পুলিশ অফিসারের সামনে যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করে, পুলিশ অফিসারের সামনে যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করে এবং পুলিশ অফিসার যদি তার নাম ঠিকানা জানতে চায়, সে যদি নাম ঠিকানা জানাইতে অস্বীকার করে, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে 57(1). একবার স্টেপ বাই স্টেপ কথা। পুলিশ অফিসারের সামনে আগে একটা লোক একটা আমলের অযোগ্য অপরাধ করছে, এইবার পুলিশ তার কাছে নাম ঠিকানা জানতে চাইছে, এখন সে নাম ঠিকানা দেয় নাই বা যেটা দিয়েছে এটা পুলিশের কাছে ভুল মনে হয়েছে, এই কারণে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে 57(1).
পারবেন? তাহলে পুলিশ অফিসারের সামনে যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করে এবং পুলিশ অফিসার যদি তার নাম ঠিকানা জানতে চায়, সে যদি নাম ঠিকানা না দেয় অথবা যা দিয়েছে সেটা পুলিশ অফিসারের কাছে ভুল বলে মনে হয়, তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 57(1). 57(2) বলা আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ঠিকানা যাচাই করার পর যদি সবকিছু সঠিক পাওয়া যায় তাহলে তার কাছ থেকে মুচলেখা নিয়ে আবার তাকে ছেড়েও দেওয়া যাবে। তাহলে নাম ঠিকানা সঠিক না বলার কারণে আপনি তাকে গ্রেপ্তার করেছিলেন, এখন তার নাম ঠিকানা সঠিক পাওয়া গেছে, আপনি তাকে মুচলেখা নিয়ে তার কাছ থেকে ছেড়ে দিতে পারবেন। 2-এ 3-এ বলা আছে, যদি নাম ঠিকানা সঠিক পাওয়া না যায়, এরকম হইতে পারে কিনা যে নাম ঠিকানা যদি সঠিক পাওয়া না যায় তাহলে যত দ্রুত সম্ভব তাকে আদালতে প্রেরণ করতে হবে। পারবেন? যত দ্রুত সম্ভব তাকে কারাগারে প্রেরণ করতে হবে, আদালতে প্রেরণ করতে হবে। 57(3). 58 বলা আছে, যাকে গ্রেপ্তার করা হবে তাকে অনুসরণ করে বাংলাদেশের গ্রেপ্তার ব্যক্তিকে অনুসরণ। 58 বলা আছে, যারা গ্রেপ্তার করা হবে তাকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে তার আমার প্রশ্নটাকে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? এই কথা কি বোঝা যায় যে যাকে গ্রেপ্তার করা হবে তাকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে গ্রেপ্তার করা যাবে। অনুসরণ করা, তাহলে 58-তে পারলাম মূলত অনুসরণ। এখন হলো 59-এর 3টা ক্লোজ। 1-এ বলা আছে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার। 2-এ বলা আছে এই জনসাধারণ পুলিশের কাছে দিলে পুলিশ কর্তৃক আবার গ্রেপ্তার। আর 3-এ বলা আছে যদি পুলিশ অফিসার মনে করে সে যে অপরাধে তার ধরে নিয়ে আসছে অপরাধী না, তাহলে তার কাছ থেকে আবার মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া। তাহলে 59-এর 3-এ মূলত ছেড়ে দেওয়া। তাহলে আবার আসি, 1-এ বলা আছে জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ করে এবং পুলিশ অফিসার যদি তার নাম যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে বা আমলযোগ্য অপরাধ করছে বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয় অথবা সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধী হয়, তাদেরকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 59-1-এ। তবে গ্রেপ্তার করলে তো হবে না, কথা তো শেষ হলো না, তবে যত দ্রুত সম্ভব নিকটস্থ পুলিশের নিকট তাকে সোপর্দ করতে হবে। এটা হলো 59-1। বাংলা লাভটা কি? বাংলা লাভ হইল যে জনসাধারণের সামনে একটা ব্যক্তি একটা আমলযোগ্য অপরাধ করছে বা করছে বলে সন্দেহ হয়েছে অথবা সরকার কর্তৃক ঘোষিত অপরাধী, সরকার বলে না যে অমুককে ধরে দিলে 5 লাখ টাকা পুরস্কার, অমুককে ধরে দিলে 2 লক্ষ টাকা পুরস্কার, এদেরকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এবং যত দ্রুত সম্ভব পুলিশের কাছে সোপর্দ করতে হবে। 59-1। তাহলে যেহেতু পুলিশের কাছে সোপর্দ করছে, এখন পুলিশের কাজ। 59-2। 59-2 বলা আছে পুলিশের নিকট সোপর্দ করার পর পুলিশ অফিসার যদি দেখে যে উক্ত ব্যক্তি 54 ধারার অপরাধী, পুলিশের কাছে সোপর্দ করার পর পুলিশ অফিসার যদি দেখে যে উক্ত ব্যক্তি কত ধারার অপরাধী, 54 ধারার অপরাধী, তাহলে এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার পুনরায় আবার গ্রেপ্তার করতে পারবে। এটা কি বুঝতে পারছেন? মানে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার। তাহলে কি দাঁড়াইলো যে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করার পর পুলিশ অফিসার যদি দেখে যে উক্ত ব্যক্তি 54 ধারার অপরাধী, তাহলে এই গ্রেপ্তার আটকে ছিল, এতক্ষণ কি আটকে ছিল? তাহলে 57(2), 59-3, 57(2)ও ছেড়ে দেওয়া যায়, 59-3-ও ছেড়ে দেওয়া যায়। 57(2) হলো 57 হলো ছোট সংখ্যা, ক্লোজ 2ও ছোট,
59 হইল বড়, ক্লোজ 3 হইল বড়, তাহলে 57-2 59-3। তাহলে পরীক্ষা গেলে আর ফ্যাস লাগবে না, কারণ পরীক্ষা গেলে এই সমস্যাটা হয় যে 57-2 ছেড়ে দেওয়া যায় না 57-3 ছেড়ে দেওয়া যায়, 59-2 না 59-3 একটা ফ্যাস লাগে। এটা মনে রাখার একবারে সিম্পল টেকনিক হইল 57 সংখ্যায় ছোট, ক্লোজ 2 সংখ্যায় ছোট, 59 সংখ্যায় বড়, ক্লোজ 3 সংখ্যায় বড়। 57-2 আর 59-3 যদি কম্পেয়ার করি তাহলে সবসময় ছোটটার সাথে ছোটটা, বড়টার সাথে বড়টা, তার মানে 57-2 আর 59-3। এটা আজীবন মাথায় রাখবেন। তাহলে পেলাম জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার নিয়ে। এরপরে পেলাম 61 ধারায় আছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি থানা হেফাজতে আটক রাখা যাবে না। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানা হেফাজতে বা পুলিশ হেফাজতে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। 62তে বলা আছে যাদেরকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে একটি লিখিত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। মানে যে লোকগুলোকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে তাদের বিষয়ে একটা লিখিত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে 62তে। তাহলে 62তে পাইলাম লিখিত প্রতিবেদন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে। 63তে পাইলাম জামিন, মুচলেখা, আদালতের বিশেষ আদেশ। আমি কি বলেছি? আমি বলেছি জামিন, মুচলেখা, আদালতের বিশেষ আদেশ ব্যতীত কাউকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া যাবে না। মানে টোটাল কথা হলো কাউকে যদি ছাড়তে হয় 3টা যে কোনো একটা লাগবে, হয় তাকে জামিন দিতে হবে, নাহলে তার মুচলেখা দিতে হবে, অথবা নাহলে আদালতের বিশেষ আদেশ দিতে হবে। এই 3টা যে কোনো একটা থাকলে পুলিশ কাউকে মুক্তি দিতে পারবে। 64 আর 65। 64তে বলা আছে ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠিত করে তাহলে ম্যাজিস্ট্রেট তাকে কি করতে পারবে? বিনা অপরাধে গ্রেপ্তার করাইতে পারবে। তাহলে কোন নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে যদি এই অপরাধটা কেউ করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে করুক, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে করুক, যদি কেউ করে তাহলে তাকে ওই জনসাধারণ দিয়ে তাকে গ্রেপ্তার করাইতে পারবে। আর 65তে বলা আছে ম্যাজিস্ট্রেট তাহলে 64তে পাইলাম মূলত ম্যাজিস্ট্রেট সামনে অপরাধটা সংঘটিত করছে, এই জন্য ম্যাজিস্ট্রেট জনসাধারণকে গ্রেপ্তার করাইছে। আর 65তে বলা আছে ম্যাজিস্ট্রেট যদি কাউকে গ্রেপ্তারের নির্দেশ দেয় তাহলে জনসাধারণ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। 65তে 64 আর 65-র মধ্যে পার্থক্য হলো 64তে ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধটা সংঘটিত করে, 65তে সামনে অপরাধ করে না, কিন্তু ম্যাজিস্ট্রেট তাকে দিয়ে গ্রেপ্তার করাইতে পারবে। এখন হলো 66 ধারা। 66 ধারা বলা আছে পুলিশ হেফাজত থেকে যদি কোনো আসামি পলায়ন করে তাহলে তাকে অনুসরণ করে বাংলাদেশের যেই কোনো স্থান থেকে গিয়ে গ্রেপ্তার করা যাবে 66 ধারায়। তাহলে 58 ধারায় পাইলাম যে ব্যক্তি একটা অপরাধ করেছে তারে অনুসরণ করা হলো 58। আর 66তে বলা আছে পুলিশ হেফাজত থেকে যে পলাতক হয়েছে তারে অনুসরণ করবেন হলো 66তে। আর 67 ধারায় বলা আছে এই 66 ধারায় ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সে যদি কোনো আবদ্ধ জায়গায় থাকে তাহলে অত্র আইনের 47, 48, 49 ধারা অনুসরণ করতে হবে। ঠিক আছে? আর 67 ক আজকের ক্লাসের শেষ ধারা। 67 কতে বলা আছে যে গ্রেপ্তারের ক্ষেত্রে যদি কোনো পুলিশ অফিসারের কোনো গাফলতি থাকে, এটা যদি ম্যাজিস্ট্রেট যদি কোনোভাবে জানতে পারে তাহলে এই পুলিশ অফিসারের যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে তার বরাবর পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিতে পারবে। মানে বাংলা আলাপ হলো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হলো 67 ক।
আচ্ছা, এবার আমাকে একটু বলেন, এই যে সিআরপিসি যে 46 থেকে 67 পর্যন্ত ক পর্যন্ত পড়াইলাম, এতে কি আপনাদের কোনো কাজে লাগছে? না লাগলে কিন্তু আমি পিআরবি পড়াই। সিআরপিসি কি পড়ানোর দরকার আছে? আপনাদের কি কাজে লাগে? কারণ আমি তো আজকে ধারাটা একটু বাড়ি দিয়ে গেলাম, সাথে প্রশ্ন কি আসতে পারে সেটাও বলে দিছি। এতে কি আপনাদের উপকার হচ্ছে নাকি না? একটু মতামত দেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে মতামত দিবেন যে আপনাদের এই যে আমি সিআরপিসি পড়াচ্ছি এতে কি উপকার হচ্ছে নাকি সরাসরি পিআরবি পড়াবো, একটু জানেন। আর কি কি পদ্ধতিতে পড়াইলে ভালো হয় এই বিষয়ে একটু অবগত করেন। আর সম্মানী যারা পরিশোধ করার সম্মানীরা পরিশোধ করে দিয়েন। তাহলে আজকে এতটুকু থাকুক, কালকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।